সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জনতার ভাষা। আজকের টকশে আমার সাথে রয়েছেন রবিউল আলম পারভেজ ভাই। আজ আমরা জানব বাংলাদেশের অসংখ্য যুবক শিক্ষিত কেন তারা প্রবাসকে বেছে নিচ্ছে। রবিউল আলম ভাই, আজকে আমাদের সাথে আপনি শেয়ার করবেন তো আপনি কেন প্রবাসকে বেছে নিচ্ছেন, আর বাংলাদেশের অসংখ্য শিক্ষিত যুবকরা প্রবাসকেই বেছে নিচ্ছে, এর কারণ কি? ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ আপনার জনতার ভাষাকে যে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে আপনি ডেকে এনেছেন এবং কি কথা বলার মতো একটা স্পেস দিয়েছেন। তো আমি বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখতে পেলাম যে, যেমন আমি লাস্ট 2021 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তো পরক্ষণে আবার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ফেনী থেকে, যেহেতু আমার বাড়ি ফেনী, তো ফেনী থেকে আমি ডিগ্রিতে ভর্তি হলাম। তো এর পরবর্তীতে আমি দেখতে পেলাম যে আমার সাথে যেই ছেলেটা সম্ভবত ক্লাস 7-এ কিংবা 8-এ পড়ালেখা থেকে দূরত্ব হয়ে গিয়েছে বা পড়ালেখা ছেড়ে দিয়েছে, বর্তমান বাস্তবতার দিক থেকে চিন্তা করলে এবং অর্থনৈতিক যেই সামাজিক পারিবারিক যে ব্যবস্থা রয়েছে, ওই ছেলেটাই আজকে সফল, আমি ব্যর্থ। এখন আমার যেই ব্যক্তি জীবনের চাহিদা বলুন, পারিবারিক চাহিদা বলুন, সব দিক থেকে চিন্তা করলে আমি ব্যর্থ হওয়ার কারণ আমি যখন পড়ালেখা স্টাডি রানিং রেখেছি, ওই সময় সে প্রবাসে চলে গিয়েছে বা 2-1 বছর হয়তো কোনো কাজে বা নিজেকে জড়িত রেখেছে। পরবর্তীতে সে মধ্যপ্রাচ্যের বলেন যে কোনো দেশে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে, এবং কি বর্তমানে সে আমার থেকে অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে বলুন, এগিয়ে রয়েছে, যা আমাদের সমাজের চোখে সে সফল, আমি ব্যর্থ। এখন আমি জাস্ট 2021 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরবর্তীতে যখন দেখলাম যে না, আমি যেই পড়ালেখাটা করছি আজও এটার মূল্যবোধ নেই, পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাইরে চলে যাব। 2022 সালে আমি পাসপোর্ট করলাম। এর মাঝে আরও একটা কথা বলতে চাই, আপনার টপিক থেকে একটু বাইরে গিয়ে, ওটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে যদি কখনো বাইরে যাওয়াই লাগে একান্ত ইউরোপের দিকে যাব। কারণ আমরা দেখে আসছি যে ইউরোপে খুব ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ, যেটা অন্য জায়গা থেকে বেটার। তো ওই জায়গা থেকে আমি 2022 সালে রোমানিয়ার জন্য চেষ্টা করলাম। ওইখানে আমি লম্বা সময় নষ্ট করছি, কিন্তু হয় না। তারপরে হাঙ্গেরির জন্য চেষ্টা করছি, হাঙ্গেরি এম্বাসি পেশ করছি, ভিসা হয়নি। তারপরে সার্বিয়ার জন্য, পর্তুগালের জন্য, এবং কি আমি মনে করেন যে অনেক দেশের জন্য চেষ্টা করে এক প্রকার মনে হতাশ। এই যে কথাটা বলছি যে শুধুমাত্র যে আমরা বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি এটাও না, এর বাইরে আবার ব্যাপারটা এমনও যে আমরা চাইলেও যেতে পারছি না। মধ্যপ্রাচ্যে চাইলে যাওয়া সম্ভব হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়ার পর আমরা কতটুকু সফলতা পাচ্ছি। আজকে দেখেন, প্রতিটা ছেলে যারা বাইরে যাচ্ছে, ইয়াং তরুণ যাদের বয়স 20 থেকে 25, সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট কমপ্লিট, অনার্স লেভেলে আছে। তো এই জায়গা থেকে আমাদের যে ইউরোপে এম্বাসিগুলো থাকা দরকার, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে নেই। এটা নিয়ে গভর্নমেন্ট কতটুকু কাজ করছে বা করবে তাও আমরা জানি না। আচ্ছা, আপনার কথার মধ্যখানে আমি একটা প্রশ্ন করি। আপনি চাচ্ছেন যে ইউরোপ, আমেরিকা এই জাতীয় দেশে যাওয়ার জন্য। তো বাংলাদেশ থেকে আমরা যতটুকু জানি অনেকেই তো মধ্যপ্রাচ্যে যাচ্ছে, আরব দেশগুলোতে। তো আপনি সেই আরব দেশকে কেন বেছে নিচ্ছেন না? আরব দেশকে বেছে নিচ্ছি না মূলত এখানে প্রধান কারণটা হচ্ছে আমাদের পারিবারিকভাবে আমার আব্বু লম্বা সময় বাইরে ছিল, আমার জ্যাঠা লম্বা সময় বাইরে আছে। আমি দেখতে পাচ্ছি যে ওনারা জীবনে যতটুকু সময় ত্যাগ দিয়েছে, শ্রম দিয়েছে, ওইরকমভাবে ওনাদের যে মূল্যবান যে সময়টা নষ্ট হয়েছে, ওই যে কাঙ্ক্ষিত লক্ষ্য ওনারা পায়নি। হ্যাঁ, অবশ্যই ওনারা ব্যক্তি জীবনে যতটুকু প্রয়োজন, সামাজিক রাষ্ট্রিক সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু দেখেন, একজন সৌদি আরব প্রবাসী বর্তমানে আমরা যা শুনছি আকামা নিয়ে সমস্যা হচ্ছে, কফিলে চাইলে তাকে ব্লক দিয়ে দিতে পারছে। তারপরে বলে এখান থেকে বলা হচ্ছে যে 8 ঘন্টা কাজ নিয়ে 14 ঘন্টা করানো হচ্ছে। বিভিন্ন দেশের দালাল সিন্ডিকেট ওনারা সাপ্লাই কোম্পানি মানুষকে নিয়ে, এমন অনেক মানুষ আছে যারা পুরোপুরি টাকাটাই লোন নিয়ে যায়, অনেকে বন্ধক রেখে যায়। ওনারা বিভিন্ন নানা রকম সমস্যা পড়ছে, এগুলো আমরা চোখে দেখতেছি, অনলাইনে দেখতেছি, বা নিজস্ব পারিবারিক যে যারা গিয়েছে তাদের থেকে শুনছি। এই জন্য আমার ওইদিকে আগ্রহটা নেই। তো সেম সমস্যাটাতেও এখন বর্তমানে আমেরিকাতেও রয়েছে। অনেকেই নাগরিকত্ব পেয়েছে, সেটা বাতিল হচ্ছে। তো যেটি আরব মিডল ইস্টে হয়, যেটা আমরা সচরাচর দেখে থাকি, যে আকামা থাকা সত্ত্বেও তাকে অবৈধ ঘোষণা পেয়ে, তাকে অবৈধই বলা হয়, তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
তো ঠিক একইটি কিন্তু এখন আমরা আমেরিকার দিকে তাকালে, ইউরোপের দিকে তাকালে এখন কিন্তু সেদিকেও এরকম হচ্ছে। তো এইভাবে অনেক বাংলাদেশি কিন্তু অলরেডি বাংলাদেশে এসেছে। তো দেখুন, আমাদের দেশের যুবকরা তার যে প্রবাসে পাড়ি দেওয়ার যে চেষ্টা করছে, সে একজন শিক্ষিত, সে প্রবাসে যাচ্ছে, সেখানেও তো তার জন্য রিস্ক থাকছে। তার যে বিশাল একটা অর্থ, প্রায় এখন আরব দেশে যেতে হলে 8 থেকে 9 লক্ষ টাকা লাগে, যেখানে আগে মানুষ হয়তো 1 থেকে 2 লক্ষ টাকায় যাইতো, এটা এখন কিন্তু 8 থেকে 9 লক্ষ টাকা লাগে। টাকাও যাচ্ছে, তার পড়াশোনাটা বাদ দিয়ে সে চাকরির জন্য চলে যাচ্ছে বিদেশে। সেখানেও তার সে হয়তো টিকছে না, অনেকেই 1 থেকে 2 মাসেও বাড়িতে চলে আসতেছে, অনেকে 1 বছর পরে চলে আসতে হচ্ছে। কেউ অবৈধ হিসাবে ওইখানে সাব্যস্ত হয়, আকামা লাগাতে পারে না, কিংবা আকামা থাকলে ধরা খেয়ে আসতে হয়। তো এটা তো একটা রিস্ক। তো এই রিস্কটা যুবক কিভাবে দেখছে, যেটা তার যে শিক্ষিত হয়ে সে দেশে থাকতে পারছে না, তার জীবিকার জন্য, পরিবারের জন্য, মানে আপনার কথা স্টাইলে যেটা আমি বুঝলাম, তার জীবিকা, তার পরিবার, তাকে যে তার ওয়েট নিয়ে থাকতে হবে, সেটার জন্য সে চলে যাচ্ছে ইনকামের জন্য, সেটাকে বেছে নিচ্ছে প্রবাস। সেখানেও শান্তি নেই। তাহলে একজন যুবক সে দেশে কি পারে না সে কিছু করতে? মূল্যবান আপনার কথাটা। এখন এই কথার মাঝে আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু অভিজ্ঞতা, ক্ষুদ্র জীবনের ওই ততটুকু তুলে ধরতে চাই। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশের যে এডুকেশন সেক্টরে যে শিক্ষা ব্যবস্থা, যেমন আমরা এই মেট্রিক যেটাকে এসএসসি বলে থাকি, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া হয়। যেমন আমি কেউ যদি ভালো করে প্লাস 5 পয়েন্ট, কেউ 4 পয়েন্ট, কেউ 3 পয়েন্ট, 2 পয়েন্ট পর্যন্ত রয়েছে। তো আজও দেখা যায় যে যে ছেলেটা 3 পয়েন্ট পাচ্ছে বা 2 পয়েন্ট পাচ্ছে, ওই ছেলেটা অনেক সময় দেখা যায় তার বাবা যদি প্রবাসী হয়, বা তাদের ফ্যামিলি যদি খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড হয়, সে কিন্তু পড়ালেখা ছাড়ছে না, সে কলেজটা কন্টিনিউ করছে। যদিও কোনো সরকারি কলেজে চান্স না পায়, সে প্রাইভেটলি পড়তেছে, বা আমাদের এখন অনেক প্রাইভেট কলেজ রয়েছে। তো ওই ছেলেটা যখন এই কলেজ লাইফে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে, তখন সে আদৌ বুঝতেছে না যে সে যে পড়াটা কন্টিনিউ করছে, আজও তাতে কি কোনো ভবিষ্যৎ আছে। তখন সে ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার পার করছে, সেকেন্ড ইয়ার পার করছে, এবং কি যখন ইন্টার কমপ্লিট করে ফেলে, তার পরবর্তীতে তার মাথায় হয়তো কিছুটা আসে, যদিও তার ফ্যামিলি থেকে ওইরকমভাবে কোনো ডিপলি একটা চাপ হয়, বা যে তারও এরকম একটা বুঝ জ্ঞান হয় যে আমার কিছু করা প্রয়োজন, তখন সে চেষ্টা করে যে আমার একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে, ওইটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করব, বিভিন্ন যে কোনো কর্মসংস্থানের জন্য এগিয়ে যাব। তখন দেখা যাচ্ছে যে এই 2 পয়েন্টের কোনো মূল্য নেই, এই 3 পয়েন্টের কোনো মূল্য নেই। মূল্য অবশ্যই আছে, যে প্লাস পেয়েছে, সে ইন্টারে প্লাস পাইলে ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে চান্স পায়, তাদের অবশ্যই একটা ফিউচার আছে, আমি এটা অস্বীকার করবো না। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাটা কন্টিনিউ করছে, তাদের ভবিষ্যৎটা আসলে খুঁজে পাওয়া মুশকিল। যদিও সবাই তো এক না, হয়তো এটা আমারও ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত জীবনের আমার হতাশার জায়গাটাই বলছি। তো এই যে 2 পয়েন্ট, এই যে 3 পয়েন্ট, এই শিক্ষাঙ্গনে যদি এই পয়েন্টটা যদি কোনো মূল্য না থাকে, এটা কেন থাকবে? আজকে যদি ছেলেটা এই মেট্রিকের সময় সে 2 পয়েন্টের জায়গা না পেয়ে ফেল করতো, তাইলে সে কিন্তু পড়ালেখা কন্টিনিউ করতে পারতো না। অবশ্যই ফ্যামিলির চাপে হোক বা নিজের হতাশার জায়গা থেকে হোক, সে একটা কর্মসংস্থান বা কর্ম বেছে নিত। এখন ইন্টার পাস করার পরে বা অনার্স লেভেলে 3rd ইয়ারে 4th ইয়ারে যাওয়ার পরে, যখন একটা সে বুঝে যে তার এখন হাতের দক্ষতা বা যে কোনো কাজের প্রয়োজন, কাজ সেটা যে পারে না, ওই সময় কি তার পক্ষে সম্ভব সে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করা, নিজের দেশে নিজের বাড়িতে, বা টাইসের কাজ শিখা, বা রাজমিস্ত্রি বলেন বা ওয়েল্ডিং বলেন? তখন একজনও তো সমাজের লোক বলবে, ওই তো ইন্টার পাস করছে, পড়ালেখা করার পর এখন গিয়ে রাজমিস্ত্রি কাজ করা লাগছে, এখন গিয়ে গ্রেজে কাজ করা লাগছে, বা সমাজ বলেন বা তার ব্যক্তিগত নিজের ব্যক্তিত্ব জায়গা থেকে সে চাইলে পাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে প্রবাসে ঝুঁকে পড়ছে। রবিউল আলম ভাই, আমরা জানি যে আমাদের 2024 সালের গণ অভ্যুত্থানের পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, উনি একটা কথা বলেছিল যে চাকরি নয়, উদ্যোক্তা হও। তাহলে আমি মনে করি, কারণ ছাত্র জনতাদেরকে বা ছাত্রদেরকে উনি প্রাধান্য দিয়েছে, কিন্তু যে তোমরা চাকরির পিছনে ঘুরো না, তোমরা উদ্যোক্তা হও। তাহলে আমি মনে করি যে আপনার মতো যারা হতাশা অবস্থায় রয়েছে, সে কি পড়াশোনা কন্টিনিউ করবে নাকি কর্মজীবনে চলে যাবে? আর কর্মজীবন বলতে প্রবাসে যাওয়া মানে হচ্ছে যে চাকরি করা।
বেশিরভাগই চাকরি করা, হয়তো বা অনেকেই প্রাথমিক লেভেলে গিয়ে চাকরি করে তারপর অর্থ জমিয়ে এক সময় সে কোনো না কোনো কিছু একটা করছে, তাও ওটা পরাধীন, স্বাধীন না। তা আপনি কি করতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কথাটাকে মাথায় রেখে, যেহেতু উনি আপনাদেরকে গাইড করছে, তো আপনাদেরকে প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশের ছাত্রদেরকে উনি শাসনে আসার পর থেকে ছাত্রদেরকে উনি অনেক সাপোর্ট দিচ্ছে। বেশিরভাগই যেই উনি একজন প্রফেসর, উনি যেভাবে ছাত্রদেরকে গাইডলাইন দেওয়া প্রয়োজন ঠিক ওইভাবে কিন্তু উনি আপনাদেরকে প্রথম থেকে বলছে চাকরি নয়, তোমরা উদ্যোক্তা হও। তা আপনি উদ্যোক্তা হওয়ার জন্য কোন জিনিসটি ভাবছেন, আপনি যদি আপনারটা বলতে পারেন, আমাদের দর্শকরাও সেও ভাববে যে আমিও আসলে কিছু করা প্রয়োজন। আপনি কি ভাবছেন? ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছেন। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, দেখুন, আমরা যতটাই সুশীল সমাজ দাবি করি বা সুশীলভাবে নিজেকে দেখাতে চাই, বাস্তবতা কিন্তু অর্থের কাছে খুবই অসহায়। এখন আপনি যেই বললেন যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা, আচ্ছা, আমি এখন আমার এই ফ্যামিলির বর্তমানে যে মাসিক খরচটা, ওই জায়গা থেকে যদি আমি মান্থলি সর্বনিম্ন যে 25 থেকে 30 হাজার টাকা ধরে, তো আমি ধরেন আমার ফ্যামিলি থেকে বা কোথাও লোন করে 5 লাখ বলেন 10 লাখ বলেন ছোটোখাটোভাবে যে খামার বলেন, তারপরে বর্তমানে ছেলেপেলেরা যাই করতেছে, ওটা যখন রানিং করব, দেখেন 1 মাস 2 মাস 3 মাস, তখন কিন্তু ফ্যামিলি থেকে এইরকম একটা কথা আসবে যে আমি কি করছি, আজও এর থেকে কি রেজাল্ট বেরিয়ে আসছে। হয়তো এমনও দেখা যাচ্ছে যে আজকে যারা সফল বড় বড় উদ্যোক্তা, কৃষি খেতে বলুন, তারপরে এই ফার্ম খেতে বলুন, তারপরে মৎস্য খেতে বলুন, তারা কিন্তু জীবনে লম্বা সময় বিসর্জন দিয়েছে, তারা লস করেছে, তারা শিখেছে, তারা হেরেছে। কিন্তু আমাদের যে তরুণরা বর্তমানে যারা সত্যিকার অর্থে কিছু করতে চাচ্ছে, তাদের এত লম্বা সময়টা পাচ্ছে না। তারা চাইলেও 2-1 বার ফেল করবে, আবার রিটার্ন করবে। ওই সুযোগটা আমাদের যে সমাজ ব্যবস্থা বলুন, পারিবারিক ব্যবস্থা বলুন, আমাদের চাপটা আসছে বিধে আমরা কিছু করতে চাচ্ছি। এখন আমি ক্লাস প্লে থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অলরেডি জীবনে 13 থেকে 14টা বছর নষ্ট করে ফেলছি। এখন চাইলে যে আমি নতুন করে আবার 4 বছর 3 বছর নষ্ট করব, তারপর ওখান থেকে আমার জন্য একটা রেজাল্ট আসবে, ওইটা কিন্তু এখন আমরা সময় পাচ্ছি না। সাধারণত ছেলেপেলের আমি যা দেখতেছি, ইন্টারমিডিয়েট পর থেকে হতাশাটা শুরু হচ্ছে। কারণ আমি ফার্স্টে যে কথাটা বললাম, ইন্টারমিডিয়েট যখন সে কমপ্লিট করলো, তখন দেখতেছে তার পাশের বাড়ির যে ছেলেটা পড়ালেখা ছেড়ে দিয়েছে, সে অলরেডি এস্টাবলিশড, সে ফ্যামিলি, বাড়ি করতেছে, বিয়ে করতেছে, মানে মানুষের সামাজিক ব্যক্তিগত জীবন যেটাকে আমরা এগিয়ে নেওয়া বলি। তো ওই সময়টা কিন্তু আমার পক্ষে সম্ভব না। ওইটা সম্ভব কখন হতো, যদি আমি 6-7 পড়ালেখা ছেড়ে দিয়েছি, তখন আমি 4-5টা মুরগি নিলাম, আমাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, পুকুরে কিছু মাছ চাষ করলাম, বা যদি কোনো নিজস্ব জমি থাকে ওইখানে গিয়ে কিছু চাষাবাদ করলাম। এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা বলাটা সোজা, বাস্তবতা অনেকটাই কঠিন। আচ্ছা, আপনার এটার সাথে আমি কিছু সংযোজন করলে কেমন হয়? যেমন যারা স্টুডেন্ট, জি, তাদের যারা পড়াশোনা এখনো কন্টিনিউ অবস্থায় আছে, কন্টিনিউ করছে, ওই অবস্থায় থাকা অবস্থায় যে তারা যদি কিছু করে, যেমন যারা গ্রামে রয়েছে, গবাদি পশু, আমার পড়াশোনাও চলছে, পাশাপাশি আমি কিছু গবাদি পশু রেখেছি, ধীরে ধীরে ওখান থেকে বাড়া শুরু হচ্ছে, আমি একটু শ্রম দিচ্ছি, মানে আমি উদ্যোক্তার দিকটা একটু কয়েকটা উদাহরণ দিচ্ছি আর কি। তো যার যেটা ভালো লাগে। আবার দেখা গেল কেউ এখন তো আমাদের ফেসবুক, ইউটিউব বা এক কথায় সোশ্যাল সাইটের যুগ এখন, তো এই মুহূর্তে মানে এটা বেশি চলছে, কিন্তু আপনি ঘরে বসেও বিজনেস করতে পারছেন। আপনি অন্য জায়গা থেকে সামানটি কন্ট্রাক্ট করছেন, আরেকটা জায়গায় আপনি ডিল করছেন, এটা পৌঁছে যাচ্ছে, শুধু হাত বদলটি হচ্ছে। এভাবেও কিন্তু অনেক বিজনেস হয় অনলাইনে। আবার অনেকেও নিজের প্রোডাক্ট রাখছে, ওই প্রোডাক্টটি সেল করছে অনলাইনে, সারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এর পাশাপাশি আমি ছোটোবেলার একটা গল্প বলি। আমি যখন পড়াশুনো করি, আমার ছোটোবেলা আমার একটা ক্লাসমেট ছিল, সে একটা ছাগল লালন পালন করতো। তো একটা থেকে বর্তমানে তার একটা ছাগলের বিশাল খামার হয়ে গেছে। তো ওই বন্ধুটার কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে, যাকে দেখে আমার কোনো এক সময় একটা শখ জেগেছিল আমার পার্সোনালভাবে। তো ও তো পড়াশোনা চলা অবস্থায় একটি ছাগল নিয়েছিল শখের বশে, সেখান থেকে হতে হতে আজকে সে একটা ছাগলের খামারের মালিক হয়ে গেল। তো ঠিক আমি মনে করি
উদ্যোক্তা ওর মতো হওয়া প্রয়োজন। হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দিলাম আর উদ্যোক্তা হলাম, সবার পজিশন এক না। আমি যতটুকু আপনার সাথে কথা বলেছি, আমার কাছে এটিই মনে হয়েছে যে উদ্যোক্তা হও কথাটাই যতটুকু সহজ, আর একজন স্টুডেন্ট পড়াশোনা কন্টিনিউ অবস্থায় রয়েছে, সে উদ্যোক্তা হতে গেলে তার জন্য কি বাধা থাকতে পারে সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি যেমন বুঝতে পেরেছি যে সবার জন্য রাস্তাটি ইজি না। অনেক দরিদ্র পরিবারের সন্তান রয়েছে, তাদের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, সেটা পসিবল হয় না। এইভাবে অনেকগুলো বাধা থাকে। তো আমি মনে করি, এই জন্যই বলছি যে আমি মনে করি পড়াশোনা যাদের কন্টিনিউ রয়েছে, এই অবস্থা থেকে তাকে কিছু একটা বেছে নেওয়া, যে আমি পড়াশোনা করছি পাশাপাশি এটি করছি, যে পাশাপাশি করতে করতে ওই পাশাপাশিটাই কিন্তু একসময় তার বড় একটি অংশ হয়ে দাঁড়াবে। পড়াশোনা যেখানে শেষ হয়ে যাবে, এটি তার সর্বোচ্চ সময় দেবে, এটি তার হয়তো বড় একটা বিজনেস হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, যে কোনো একটা খামার হয়ে যাচ্ছে। যেমন মৎস্য চাষ, আপনার কথার মধ্য থেকে আমি এটা পয়েন্টটা নিয়েছি যে মাছের চাষ করা যায়, যাদের আশপাশের জায়গা রয়েছে, মাছ চাষ করার রয়েছে, পড়াশোনার পাশাপাশি মাছ চাষ করতে পারে। একটা ছোটোখাটো পুকুর থেকে একসময় আরও কিছু পুকুর হয়ে যেতে পারে তার। এইভাবে যদি আমরা যদি ছাত্ররা এগুলো করি, আমার মনে হয় আমাদের একটা পরিবর্তন আসতে পারে। কারণ যেভাবে সারা বাংলাদেশে শিক্ষিত যুবক রয়েছে, আজকে আপনার সাথে কথা বলতে বলতে অনেকগুলো আমারও ভালো লেগেছে কথাগুলো। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন, রাষ্ট্র নিয়ে ভাবেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য বলছি যে আমাদের বেকারত্ব, এই বেকারত্ব কারা তৈরি করছে, কোথায় থেকে হচ্ছে, আমরা কি ভাবি? আজকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে যান, শিক্ষিত পাবেন। বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে অশিক্ষিত, না, আপনি পাবেন না। প্রত্যেকটি পরিবার এখন শিক্ষিত, আপনি কাউকে না কাউকে পাবেন, ন্যূনতম একজন পাবেন। তাহলে এই শিক্ষিতগুলো কি করছে? তাদের শিক্ষার আজকে মূল্য কোথায়? আমরা কি দিচ্ছি সেই মূল্য? এই শিক্ষিত সমাজকে মূল্যায়ন করতে হবে, তাদের শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, তাহলে এই দেশ উন্নতি হবে। আমাদের দেশ যদি তারা এই শিক্ষিত যুবকদেরকে, আমাদের শিক্ষিত এই সমাজটাকে যদি আমরা উন্নতির জন্য কাজ করি, আমাদের রাজনীতিবিদরা, রাষ্ট্রীয় যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমরা যদি এটা নিয়ে কাজ করি, আমার দেশ উপকৃত হবে। স্বাধীনতার শত বছর পার হয়ে গেছে বাংলাদেশে। আমাদের পাশের দেশ এই তো আফগানিস্তান, ওরা স্বাধীনতা পেয়েছে কয়দিন হয়েছে, কয় বছর হয়েছে। এখন তারা তাদের অর্থ আমেরিকার ডলারকে ছুঁই অবস্থা, আর আমরা কোথায় রয়েছি? কেন? আমরা আমাদের দেশে পরিবর্তন চাই। পরিবর্তনের জন্য হয়েছে আমাদের জুলাই আগস্টের আন্দোলন। অসংখ্য মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য যুবককে হারিয়েছি, অসংখ্য যুবক হারিয়ে গিয়েছে, তার সন্তানকে তার মা খুঁজে পাচ্ছে না। আমি চাই, ব্যক্তিগতভাবেও আমরা সবাই চাই, এই ছাত্র, তারা তো আমাদের সবারই ছাত্র, আমাদের প্রত্যেকটি পরিবারে রয়েছে। আমরা তাদেরকে পড়াশোনা করানোর জন্য সামনে এগিয়ে দিচ্ছি, তাদের ভবিষ্যৎগুলো উজ্জ্বল হবে এই লক্ষ্যে। কিন্তু আমার রাষ্ট্র কি সেটা নিয়ে ভাবছে? আপনি আমাকে উত্তর দেবেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, হ্যাঁ অবশ্যই ভাবছি, আমরা তো বসে নেই। আপনি বসে নেই, আপনি ডিক্লার দিচ্ছেন, কিন্তু আপনার কর্মকর্তারা কি করছে সেগুলো আপনাকে দেখা প্রয়োজন। এই জন্য দুর্নীতি সবচাইতে বড় ক্ষতি করছে বাংলাদেশের বর্তমানে, যে আমাদের শিক্ষিত সমাজ যেখানে যাবে কোনো চাকরির জন্য, সেখানে বলবে ঘুষ দাও। ঘুষ ছাড়া তারা চাকরি পাচ্ছে না। দুর্নীতির কারণে যারা অযোগ্য তারা সর্বোচ্চ জায়গায় বসে আছে, আর যারা যোগ্য তারা সেখানে যেতে পারছে না। আর অযোগ্য লোক ওই চেয়ারে বসার কারণে সারা বাংলাদেশের পরিস্থিতিটি আজ আমরা যেটা দেখতে পাচ্ছি এমন হচ্ছে। যেখানে যাবেন অনিয়ম, অন্যায়, অবিচার হচ্ছে। দেশের পরিবর্তনের জন্য আমি মনে করি শিক্ষিত সমাজকে, আমরা যাদেরকে আজকে শিক্ষিত সমাজ প্রবাসে চলে যাচ্ছে, ওখানে পাড়ি জমাচ্ছে, তার অর্থের প্রয়োজন পরিবারের জন্য, তার নিজের জন্য, সে
আর কি করবে, পড়াশোনা করে সে মান পাচ্ছে না। সর্বপ্রথম প্রয়োজন দুর্নীতির লাগাম টানা। আর ঠিক তখনই আপনার আমার সন্তানেরা বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করলেও চাকরি পাবে। কিন্তু এখন আপনি সরকারি কোনো জায়গায় যান, অ্যাপ্লাই করেন, সরকার বলবে না, তোমার তো সার্টিফিকেটের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে, কিন্তু যে আমলারা বসে আছে তারা তো টাকা ছাড়া দেয় না। আমি কি ভুল বলেছি? না, মূল্যবান কথা বলেছেন, এটাই বাস্তব। এটাই বাস্তব। তার মানে আমাদের ছাত্র সমাজরা এখানেই আটকে আছে। জি, প্রিয় দর্শক, এখানেই আটকে আছে বাংলাদেশের অসংখ্য যুবক। এই হচ্ছে বাংলাদেশের এই বেকারত্বের সবচাইতে বড় সমস্যা। আজকের এই টকশোটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই টকশো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আপনার চ্যানেলে নিয়ে আসার জন্য। আমি আমার মূল্যবান বা আমার যে ব্যক্তিগত মতামত তা প্রকাশ করার একটা স্পেস পেয়েছি, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।